একটা সময় ভেবেছিলাম যে আমি হয়তো আর সন্তানের মা হতে পারবো না, কিন্তু আমার বড় মার আশীর্বাদে, আমার পরিবারের ভালোবাসা আর ডাক্তারের চেষ্টায় আজকে আমার ছেলে আমার কোলে। তো এই 9 মাসের জার্নিটা খুব একটা মানে পরিষ্কারভাবে বলো বা খুব একটা ভালোভাবে যায়নি। তো সেটা পরের কথা, কিন্তু তার পরের জার্নিটা আরও অনেক বড় কঠিন ছিল। তো প্রথম থেকেই তোমাদেরকে খুব সংক্ষেপে আমি কথাটা বলবো, কারণ এই জিনিসগুলো আমি ভিডিওতে আনতে চাইনি। মানে একটু আধটু যেটা কষ্ট দুঃখ মানে টুকটাক আমি একটু পোস্ট করেছিলাম, কিন্তু তারপরে মনে হয়েছিল যে না, এইসব বিষয়ে আর কিচ্ছু নয়। মানে যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, এখন যখন সব ঠিক আছে তাহলে এইসব জিনিস নিয়ে আর আমি তুলব না। কিন্তু তারপরে হঠাৎ কালকে আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছে যে আমার বাবুর কি হয়েছিল না হয়েছিল আগের সমস্ত জিনিসগুলো একজন মানে আমাকে ছাড়তে বলেছে। তো সেই জন্য ভাবলাম যে এই পোস্টটা আমি মানে এই ভিডিওটা আমি তোমাদেরকে করে বলি, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন কাজ করছি। তো তোমরা যেরকম যেরকম অনেক রকম জিনিস আছে যেগুলো আমার সঙ্গে হয়েছে, তো সেটাই তোমরা জানতে চেয়েছো। তোমরা আমার একটা ফ্যামিলির মতনই, তো সেই জন্য ভাবলাম যে এই জিনিসটা একটু শেয়ার করি। তো জিনিসটা আমার শেয়ার করতে ভালো লাগে না, শুধু একটা কারণেই আমি শেয়ার করছি। তো প্রথম হচ্ছে আমি আমার প্রেগনেন্সি যে আমি কনসিভ করি, আমি 16ই অক্টোবর 2024 আমি জানতে পারি যে প্রথম আমি মা হতে চলেছি। তো মানে রীতিমতো আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমার ওজনটা ছিল 98 কিলো। তো 98 কিলো ওজনে একটা মানে মানে একটা মেয়ে যে মা হতে পারে, এই জিনিসটা একটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়, এটা আমি মনে করি। কারণ অনেক রোগা মেয়েরাও আছে, তাদেরও অনেক প্রবলেম হয়। তো আমিও ভেবেছিলাম, আমার পরিবার থেকে আমার মাও আমাকে বলেছিল যে আমার হয়তো অনেক সমস্যা হলেও হতে পারে, আমাকে ডাক্তার দেখাতে হবে এরকম সমস্যা, কিন্তু তার মধ্যে আমার বড় মার আশীর্বাদে আমি এটা জানতে পারি যে আমি মা হতে চলেছি। তো ভালো কথা। তো তারপরে আমাদের এখানে সোদপুরে আমাদের এখানে যে ডক্টর আছেন, নাম নিচ্ছি না আমি, তো ওনার কাছে ফার্স্ট আমি চেক আপে যাই। তো উনি প্রথমে এই ওজনটা নিয়ে একটু বলেছিল, কিন্তু তখন উনি ধরে উঠতে পারেননি যে আমি প্রেগনেন্ট। তো উনি টেস্ট করতে বলেছিলেন, তো টেস্ট করেছি। টেস্ট কিটে মানে যেই 2 লাইন থাকলে বোঝা যায় যে হ্যাঁ আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, সেটা আমার একটা লাইন খুবই মানে ডার্ক ছিল আর একটা লাইন একদম লাইট, মানে মানে না থাকার মতন সেরকম। তো উনি বলেছিল হ্যাঁ তুমি প্রেগনেন্ট। তো ভালো কথা। তো তারপরে আলট্রাসোনোগ্রাফি আমাদের করতে বলেছিল, তো সেটাও করা হয়েছিল, কিন্তু সেখানে বাচ্চার যেই ঘরটা সেটা আমার ধরা পড়েছিল, কিন্তু তার মধ্যে যে প্রাণটা সেটা দেখা যায়নি। তো তারপরে তো এই নিয়ে একটু কান্নাকাটি বাড়ির মধ্যে চলতেই থাকে। তো তারপরে আবার ডক্টরের কাছে যাওয়া হলো, ডক্টর কিছু বলতে পারছিল না, তার মধ্যে আমার পেটে ব্যথা স্টার্ট হয় আর ব্লিডিং শুরু হয়। তো তারপরে আমি যে ডক্টরকে দেখাচ্ছিলাম সেই ডক্টর কিছুই করতে পারছিলেন না। তারপর বাড়ি থেকে সমস্ত মানে আমার বাবা মা আমার হাজবেন্ড সবাই মিলে খোঁজ খবর করে একটা ডক্টরের সন্ধান পায় এবং তার কাছে যাই, এবং সে গিয়ে জানায় যে 50-50 চান্স। কারণ যেহেতু আমার ব্লিডিং হয়েছে আর আমার যেহেতু ওজনটা অনেক বেশি, সেই কারণে আমার প্রেগনেন্সিটা হাই রিস্ক হয়ে গেছে। তো 50-50 চান্স। তো আমরা ভেবেছিলাম প্রথমে যে আমার বেবিটা হয়তো বা কোনো রকম হবে না। তো তারপরে উনি আমাদের মানে আশার আলো জাগিয়েছে। এবার তারপরে উনি বলেছে যে একবার তাও আলট্রাসোনোগ্রাফি করে দেখো, 7 দিন পরে ওখানেই ধরা পড়বে। তো আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে না, আমার বেবিটা ঠিক আছে। তো উনি বললো তাও যেহেতু এটা হাই রিস্ক প্রেগনেন্সি, আমাকে সবসময় এটা বেড রেস্টে থাকতে হবে। তো সেই নিয়ম মতো অনেক ইঞ্জেকশনও চালু হলো, সপ্তাহে সপ্তাহে আমাকে একটা করে ইঞ্জেকশন নিতে হতো, আর তার সাথে দিনে 2টো করে মেডিসিনটার নাম আমার মনে নেই, তো মেডিসিনটা নিতে হতো দিনে 2টো করে। এবং তার মধ্যে আমার থাইরয়েড ছিল, প্লাস আমার গ্যাসের প্রবলেম ছিল। গ্যাসের মেডিসিন, থাইরয়েডের মেডিসিন, তারপর ওই 2টো মেডিসিন, তারপরে ইঞ্জেকশন, এই দিয়ে স্টার্ট হলো প্রথম প্রথম। তো তারপরে
মানে এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। আমার মা বাবাও আমাকে সেইভাবে কিছুই করতে দেয়নি, আমার হাজবেন্ডও তাই। মানে পুরো একদম তোলা তোলা করে একটা মানুষকে যেভাবে রাখা হয় সেইভাবেই আমি ছিলাম। তো যখন আমার 7 মাস হয় তখন হঠাৎ একদিন দেখতে পাচ্ছি সকালবেলা, যখন আমার 10:30 9টা থেকে আমার বাচ্চা মুভমেন্ট করতে শুরু করে দিত, কিন্তু সেই দিন মানে 10:30টার বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার বাচ্চা কোনো মুভমেন্ট করছিল না। তো বাড়িতে সবাই ঘাবড়ে আমরা যাই। তো তারপরে আমাদের এখানে যে সদর হাসপাতাল সেখানেই আমরা যাই। তো সেখানে আমি যেই ডক্টরকে দেখাতাম প্রাইভেটে, সেই ডক্টর ওখানেই মানে উনি কর্মরত। তো ওখানে উনি তাড়াতাড়ি করে আসতে বলেন এবং বলেন যে মানে বেশি দেরি না করতে। তো ওখানে যাওয়ার পরে আমাকে বলে, মানে টেস্ট ওনাদের যেই মেশিন আছে সেটা দিয়ে দেখে যে না কোনো প্রবলেম নেই। তাও উনি বলেছিল একটু অবজারভেশনে থাকো, একটু জল টল খাও, আর একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে যে কোনো রকম সমস্যা হয়েছে কিনা। তো তারপরে সেটাও করা হয়। তো কোনো রকম বড় মার আশীর্বাদে কিছুই অসুবিধা ছিল না। তো তারপরে আমার বেবি ডেলিভারি হওয়ার ডেটটা উনি বলেছে, যেহেতু আমার ওজনটা মানে ওভারওয়েট, তো সেই কারণে আমার বেবিটা হয়তো অনেক আগে হলেও ডেলিভারি হয়ে যেতে পারে। তো সেই জন্য উনি আরও 2-4টে ইঞ্জেকশন এনে দেয়, যাতে যদি অনেক আগে বেবি ডেলিভারি হয়ে যায় তো তার জন্য কোনোরকম কোনো সমস্যা না হয়। তো সেই জন্য অনেক রকম প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিল। তো উনি যেই ডেটটা আমাকে দিয়েছিল 18ই জুলাই 2025, তো ওই ডেটেই আমার বেবি ডেলিভারি হয় এবং কোনো রকম সমস্যা সম্মুখীন আমাকে অতটা হতে হয়নি, কারণ মানে বড় মা ছিল আর ওই ডক্টর আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে, আর তার সাথে তো আমার বাবা মা ছিলই। আর এইভাবে আমার বেবিটা ডেলিভারি হয়। তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে তো আমার প্রচন্ড পরিমাণে আনন্দ ছিলাম, কিন্তু তারপরে সেই মানে যুদ্ধ বলা যেতে পারে। প্রথমে আমরা এই জিনিসটা বুঝতে পারিনি, যেহেতু বেবি ডেলিভারির পরে সিজার হয়েছিল, আমার সিসেকশন, তো সেই জন্য আমার ব্রেস্ট মিল্কটা আসতে খুবই প্রবলেম হচ্ছিল। তো আমরা ভেবেছি যে এখন আসছে না, 2 দিন আসছে না, 4 দিন আসছে না, পরে ঠিক এসে যাবে, মানে বাচ্চা সাক করলে এসে যাবে, কিন্তু মানে কিছুতেই আমার ব্রেস্ট মিল্ক আসছিল না। তো সেই জন্য আমার বেবিকে মানে যেই ডক্টর সিজার রুমে ছিলেন ওই ডক্টর ওকে ফর্মুলা মিল্ক দেয়। তো প্রথমে ল্যাকটোজেন দিয়েছিল, তো ল্যাকটোজেনও খাচ্ছিল, যেহেতু ও দুধটা হয়তো বা ও সহ্য হচ্ছিল না, সেটা মানে আমরা পরে জানতে পেরেছি। তো সহ্য হচ্ছিল না যতদিন, 3 দিন আমরা মানে হসপিটালে নার্সিং হোমে যখন ছিলাম, তো অতটা আমরা বুঝতে পারিনি। বাড়ি আসার পরে হঠাৎ দেখছি 4 দিনের দিন ওর পটিটা বন্ধ, মানে পটি করছিল না, 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে পটি করছে না। তখন আমরা আমাদের এই সোদপুরেই একটা অনেক বড় ডক্টর, ওনাকে দেখানো হয়। উনি বলছে যে বাচ্চা 7 দিন 11 দিন পটি না করলেও কোনো সমস্যা নেই, কারণ এটা বাচ্চাদের ওটা স্বাভাবিক। তো আমরা সেটাই ভেবে চুপচাপ ছিলাম। একটু প্রথম প্রথম নতুন নতুন মা হয়েছে, একটু তো ভয় হতোই, কিন্তু তাও ডক্টর যখন এই কথা বলেছে তখন আরো আমি মানে নর্মাল হয়ে গেছি। তো তারপরে যেটা দেখছি যে যখন পটি করছে ওকে একটা মেডিসিন দেওয়া হয়েছিল, মানে মেডিসিনটা খাওয়ার পরে পটিটা অত্যাধিক শক্ত, মানে একটা কনস্টিপেশন হলে একটা মানে যেমন হয় ঠিক সেরকম পটি করছিল। তো সেই রকম পটি করার পরে তো আমরা আবার ডক্টরের কাছে যাই। তো ডক্টরের কাছে যাওয়ার পরে মানে আমি যাই না, সেই সময় আমার যেহেতু স্টিচ ছিল, তো আমার মা বাবাই ওকে নিয়ে গেছিল। তো ডক্টর আরো ওষুধপত্র দিল, স্নানটা ওকে আমরা করাইনি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় হয়তো ভুল, হলেও হতে পারে, এখনো পর্যন্ত ওটা আমি বলতে পারবো না শিওর ভাবে। তো তারপরে যেহেতু ব্রেস্ট মিল্কও পাচ্ছিল না, ওকে ফর্মুলা মিল্কই দিতে হচ্ছিল। তো হঠাৎ দেখলাম একদিন পটি করছে, মানে করছে না, একদিন যখন পটি শুরু করলো পুরো লাল, মানে কি বলবো, সস, টমেটো সস যেরকম হয় ঠিক সেরকম, মানে মানে তোয়ালের ওপরে পটি করছে পুরো সেই রকম হয়ে যাচ্ছে। তো দীর্ঘদিন মানে 2 দিন এইভাবে গেল। তখন আমার বাচ্চার বয়স হয়তো 9 থেকে 10 দিন। আস্তে আস্তে এরকম শুরু হলো যে ওই রকম ধরনের পটি করছে। যখন ওর বয়স 12 দিন, না ভুল বলছি, আবার আমরা ডক্টরের কাছে যাই। তখন ডক্টর ওকে বললো যে ওর এই দুধটা ল্যাকটোজেন দুধটাও সহ্য হচ্ছে না, ওকে 0 লাক বলে একটা ফর্মুলা মিল্ক হয় যেটা ল্যাকটোজ ফ্রি, সেটা ওকে দিতে হবে। তো সেটা দেওয়া হয়, মানে পাতলা পায়খানা যেটাকে বলে, একদম সেই রকম পটি করছিল। তো তারপরে ওকে সেই 0 লাকটা দেয়। 0 লাকটা খাওয়ার পরে মানে ওর অত্যাধিক পরিমাণে আরো বেড়ে গেল, মানে মানে পটি রোধ করা যাচ্ছে না, মানে সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে। তো তারপরে এখানে আরো একজন বড় ডক্টর, সেখানে নিয়ে যাওয়া হয়, সেও ওকে অ্যান্টিবায়োটিক দেয়,
তারপরে আরও অন্যান্য মানে দুধ সহ্য হয় না, ইয়ামু বলে একটা মেডিসিন, আরও কিছু কিছু দিয়েছিল, আমার ঠিক অতটা মনে নেই। তো ওইগুলো দেয়, খাওয়ানো হয়, কোনোটাতে কোনো কিছু কাজ হচ্ছিল না। তো তারপরে আর সেইভাবে না মানে বাড়িতে থাকতে পারিনি। 10-12 দিনের বাচ্চা এইরকম ধরনের কালারের পটি করছে, আর এইরকম ধরনের ওই কি বলে পাতলা পায়খানার মতন করে যাচ্ছে, মানে ভালো লাগছিল না। তো তারপরে একদিন সকালবেলা হঠাৎ আমরা ঠিক করি যে না, এখানে আমাদের এখানে মানে বিসি রয়, বিধাননগরে বিসি রয়, ওখানে শিশুদের জন্য খুব ভালো, তো ওখানে নিয়ে যাওয়া হবে। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমরা নার্সিংহোমে যাওয়ার মতন আমাদের সামর্থ্য ছিল না, আর সত্যি কথা বলতে আমরা অতটা এইসব বিষয়ে অত ভালো জানিও না। তো ভাবলাম, আমারও ছোটবেলায় প্রবলেম হয়েছিল, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল বিসি রয়, তো সেই জন্য আমাদের বাড়ি থেকে বলা হয় যে না চলো বিসি রয়ে চলো। তো ওখানে যাওয়া হয়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আমার বাবুকে বলল যে আউটডোরে দেখাতে, আউটডোরে দেখানো হলো। তো ওনারা বললেন যে না, ওকে অ্যাডমিট করতে হবে। তো অ্যাডমিট করানোর জন্য ওকে সমস্ত রেডি টেডি করছিল, সেই সময় আমাকে বলছে যে তুমি বাচ্চাকে কি ফর্মুলা মিল্ক খাওয়াও না ব্রেস্ট মিল্ক খাওয়াও। তো আমি বলেছি যে আমার ব্রেস্ট মিল্ক আসছিল না, সেই জন্য আমি ফর্মুলা মিল্কই খাওয়াচ্ছি। তখন আমাকে মানে খুবই খারাপভাবে আমার সঙ্গে ব্যবহার করে, তো সেগুলো আমি পরে বলছি। তো আমি ওদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে একটা মা কি কখনো চায় যে একটা বাচ্চা তার নিজের ব্রেস্ট মিল্ক না খেয়ে একটা ফর্মুলা মিল্ক খায়? আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যদি আমার ব্রেস্ট মিল্কও খেত তাহলে আমাকে ফর্মুলা মিল্ক কিনতে হতো না, তাহলে আমার আরো স্বাচ্ছন্দ্য হতো, আমি ওকে আরো অন্য জিনিসগুলো আরো ঠিকভাবে করতে পারতাম। কিন্তু সেটা কেউ বোঝার চেষ্টা করছিল না। একটা মা কখনোই চায় না যে তার ছেলে বা তার সন্তান যে কখনো খারাপ হোক, বাইরের দুধ খেয়ে সে বড় হোক। তো এটা শুধুমাত্র যার সাথে হয় সেই জানে। তো তাদেরকে আমি বোঝাতে পারিনি। তো তারা আমাকে প্রচন্ড পরিমাণে মানে মানে মেন্টালি টর্চার করেছে। শারীরিক টর্চার করলে মনে হয় এর থেকে অনেক, মানে একটা চড় মারলেও হয়তো আমি মানে সহ্য করে নিতে পারতাম। যা যা বলেছে মানে সেই সময় মেন্টাল মানে সত্যি কথা বলতে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল। তো তারপর ওকে অ্যাডমিট করানো হয়। তো অ্যাডমিট করানো হয়, যা কিছু বললো ডক্টর বললো কিছু টেস্ট করাতে হবে ওকে। যখনই ওই বাচ্চাদের যেই রুমটা হয় এসএনসিউতে রাখা হয়, তো আমাকে বললো তুমি যাও ঘরে চলে যাও, মানে যেখানে ওখানে মায়েরা যেখানে থাকে সেখানে চলে যাও, পরে আবার আসো। তো ওকে ওখানে নিয়ে নেওয়া হয়, গিয়ে দেখলাম বোতলকে বোতল রক্ত নিল, এইসব করলো, ব্লাড নিল তো টেস্টের জন্য। তো ভালো কথা, আমি ওখানে গেলাম, গিয়ে ওখানে আমার ড্রেস হেনা তেনা এসব দিল যে ওটা পরে তারপর যেতে হবে। গিয়ে দেখছি ছেলের মুখের মধ্যে নল দিয়ে দিয়েছে, মানে যেহেতু ওকে কিছু খেতে দেবে না যতক্ষণ না রিপোর্ট আসছে কি হচ্ছে না হচ্ছে সেই জন্য। তো এইরকম মানে সিচুয়েশনটা একটা মার দেখা, যার সাথে হয় শুধু সেই জানে। তো তারপরেও অনেকে বলছিল যে আমি ব্রেস্ট মিল্ক দিচ্ছি না আমার শরীরের জন্য, গঠনের জন্য, মানে যাতে আমি ভালোভাবে থাকতে পারি সেই জন্য। তো ওই জিনিসটা যে দেখেছে, যে ফিল করেছে, সেই কথাটা মানে বলার পজিশন মানে পাবে না। তো তারপরে রিপোর্ট আসলো, রিপোর্টে ধরা পড়লো যে আমার বাবুর পেটে, মানে ডক্টররাই বলেছে যে ছোট্ট একটা ইনফেকশন হয়েছে, তো সেহেতু ওকে বাইরের দুধ কোনো মতেই দেওয়া যাবে না, ওকে ব্রেস্ট মিল্কই খাওয়াতে হবে। এবার আমার 2 হাত পা আমার মানে ভগবান আমাকে পুরো বেঁধে দিয়েছিল। হয়তো আমি কিছু ভুল করেছিলাম, সেই জন্য সেই শাস্তিটা আমাকে বড়মা দিয়েছে। তো সেই সময় আমার ব্রেস্ট মিল্কই আসলে মানে একটা চামচ ব্রেস্ট মিল্কের মানে কি বলে 1 চামচও ফুল হবে না, মানে এমন ব্রেস্ট মিল্ক হচ্ছিল। তো মানে একটা ছোট্ট টিফিন বক্স দিয়েছিল যে ওখানে ব্রেস্ট মিল্কটাকে পাম্প করে ওর মধ্যে নিয়ে সিরিঞ্জ করে বাচ্চাকে খাওয়াতে হবে। তো সেই বাটিটা আমি মানে ভর্তি করতে পারছিলাম না। সেই স্টিচ নিয়ে 12 দিনের মাথায় স্টিচ নিয়ে একবার 2 তলায়, একবার 3 তলায়, একবার এই রুম একবার সেই রুম করে বেরিয়েছি যে একটু দুধের জন্য আমার বাচ্চাটাকে একটু খাওয়াবো। কিন্তু মানে মিথ্যে বলে কি হবে, মিথ্যে বলে তো কিছু নয়। কয়েকজন আমাকে সাহায্য করেছে, তাদের বাচ্চাকে তখন খেতে দিচ্ছিল না, তখন আমাকে দিয়েছে। তো মানে ডাক্তার বলেছিল ওকে 10 ml মানে মিল্ক খাওয়াতে হবে, সেই 10 ml পর্যন্ত আমার হয়নি, দিতে পারিনি ওকে আমি। তো তারপরে সমস্ত মানে কিছু কিছু মানুষ মানে হেও করেছে যে আমার বাচ্চা খাবে, আমি দিতে পারবো না।
কার যদি নাও খেত তারাও দিতে চায়নি, কিন্তু অনেকে দিয়েছে, সবাই তো সমান নয়, অনেকে দিয়েছে। তো এইভাবে 5-6 দিন হলো। তো তারপরে হঠাৎ একদিন আমি মানে যার কাছ থেকে আমি ব্রেস্ট মিল্ক নিয়ে আমার বাচ্চাকে খাওয়াতাম, তার বাচ্চার মানে খাওয়াতে পারবে, তো তখন সেও আর দিতে পারলো না। মানে সেই দিন আমি পাগলের মতন করছিলাম, রাত্রিবেলা একবার দোতলায় নিচে অন্যান্য রুমে গিয়ে একটু দুধের জন্য যে টিফিন বক্সটা নিয়ে গিয়ে, কেউ দেয়নি। তো মানে ওকে তো যেহেতু 2 ঘন্টা পর পর খাওয়াতে হবে, তো সেই জন্য আমি ওই নার্সদের কাছে গিয়ে বললাম যে ম্যাম আমি তো জোগাড় করতে পারছি না, আমার নিজেরও হচ্ছে না, আমি কি করে খাওয়াবো? তো তখন উনি বললো যে জানি না, ব্রেস্ট মিল্কই খাওয়াতে হবে, না হলে ওকে অন্য কিছু খাওয়ানো যাবে না। তো এইসব শুনতে শুনতে আমি সত্যি মানে এই হতো অসুস্থ হয়ে পড়েছি, আমি পাচ্ছি না, এবার আমি কি করব? তো তারপরে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মা বাবাকে খবর দেওয়া হয়, আমাকে বাইরে বের করে দেওয়া হয়। তো তারপরে আমার মা ওখানে থাকে, তো আমার মাও সেই একই কেস, সেই বাটি নিয়ে 2 তলা 3 তলা সব জায়গায় করে বেড়াচ্ছে শুধু 1 ফোঁটা দুধের জন্য, আমার ছেলেটাকে খাওয়াবে বলে। পায়নি, কিছু জনের কাছে পেয়েছে, কিছু জনের কাছে পায়নি। তো তারপরে ফর্মুলা মিল্কই দেওয়া হলো, ডাক্তার দিল। তো তারপর ওনারা বললেন যে বাচ্চা আগের থেকে সুস্থ আছে, শুধু ওর মেন সমস্যা ওকে ব্রেস্ট মিল্ক দিতে হবে, ফর্মুলা মিল্ক দেওয়া যাবে না, মা যখন অসুস্থ হয়ে পড়েছে আর মা চিন্তায় চিন্তায় ব্রেস্ট মিল্কটা আরো আসছে না, তাহলে তোমরা বাড়িতে চলে যাও, ব্রেস্ট মিল্ক তখন ঠিকঠাক ভাবে মাকে রাখো, ব্রেস্ট মিল্ক চলে আসবে, বাচ্চা খেলে ঠিক হয়ে যাবে। তো 2 দিন পরে আমার বাচ্চাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। তো ছেড়ে দেওয়ার পরে বাড়িতে আসি, হচ্ছে না ব্রেস্ট মিল্ক, 15, 16, 17 দিন ধরে ছেলেটাকে ব্রেস্ট মিল্কের মধ্যে রাখবো বলে মানে খেতে খেতে একটু আসলো, সেটাই খাচ্ছিল। এবার ও না মানে টেনেই যেত, কিন্তু মানে আসতো না, জিনিসটা আমি বুঝতেও পারতাম না যে খাচ্ছে তো, হচ্ছে তো। মানে ছেলেটার শরীর মানে শুধু মাথাটাই ভার ছিল, সারা শরীরে কোনো ওজন ছিল না। তো দেখতে কেমন একটা হয়ে গেছিল, ও এরকম দেখতে ছিল না। তো তারপরে এখানে আর একটা ডাক্তার দেখানো হয়, তিনি বললো যে ওজন না বাড়লে সমস্যা, যদি ওজন না বাড়ে তাহলে মনে করতে হবে ওর ভিতরে কোনো রোগ আছে। তো ভালো কথা, সে ডাক্তারের কাছে যাওয়া হলো, ওষুধপত্র দিল, এগুলো হলো না। আবার মানে ওকে ফর্মুলা মিল্কে শিফট করা হলো, আর যেই ফর্মুলা মিল্ক খাওয়ানো হলো আবার সেই সেম, তখন দুর্গাপুজো আসবে আসবে ভাব, সেই সময় আবার মনে করা হলো যে আবার নিয়ে যাই তাহলে বিসি রয় হসপিটালে। তখন কেউ সাহায্য করেনি, কেউ না। বাড়িতে এসে আমার ফ্যামিলির মধ্যে অনেকেই তখন তাদেরও বেবি হয়েছে, তাদের কাছে আকুতি মিনতি করেছি ফোন করে যে একটু দুধ দাও, আমার ছেলেটাকে খাওয়াবো, তাহলে তোমার মেয়েকে নিয়ে ওইখানে আসো বা এরকম কিছু, আসো ওরা দুজন খাবে, এখানে থাকবে, কেউ করেনি। তো তারপরে আবার সেই হসপিটালে যাওয়ার পজিশন চলে আসে, বেরোনোর সময় হঠাৎ আমার মামা আর আমার বাবা বলে যে না, একবার আমাদের খড়দাহতে একটা ডক্টর আছে, ওনাকে দেখাও, মানে ভগবান রূপে দেখা যাক উনি ঠিক হয় কিনা, ওনার কাছে গিয়ে। তো ওনাকে দেখানো হয়, উনি বললো আমাকে 2 দিন সময় দাও, রিপোর্টটা না যতক্ষণ আসছে আমি কিছু বলতে পারবো না, তো তার আগে তুমি এই ওষুধগুলো খাওয়াও, যদি দেখো যে অবস্থার উন্নতি হচ্ছে না, আরো খারাপ হচ্ছে, তাহলে আমার আশা করবে না, হসপিটালে নিয়ে চলে যাবে। তো ওনার ওষুধ খেয়ে ওই যে ছেলেকে নিয়ে বেরোলাম, ওকে ওখানে পৌঁছালাম, ছেলে একবারও পটি করেনি আর, মানে সেকেন্ডে যেখানে আমার বাবু পটি করছিল পুরো লালের মানে পুরো লাল সস সেই রকম, আর পুরো পাতলা। তো ওনার কাছে যাওয়ার পরে ওষুধ দিল আর বললো ওকে বাঁচাতে গেলে ফর্মুলা মিল্কই দিতে হবে, যেহেতু ব্রেস্ট মিল্ক আসে না কি করবে। তো ফর্মুলা মিল্ক দিল, আর 3টে মাত্র ওষুধ দিল, একটা গ্যাসের ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক আর একটা পাতলা পটির। এই 3টে ওষুধ দিয়ে ছেলে 2 দিনের মধ্যে সুস্থ, আর 1 সপ্তাহের মধ্যে ছেলের ওজনটাও আস্তে আস্তে বাড়া শুরু করলো। এটাই আমার ছেলের ঘটনা, ওর কিছুই নেই। ডাক্তার ওকে বলেছিল রিপোর্ট দেখে যে ওর কোনো সমস্যা নেই, যেহেতু খেতে পারেনি কয়েকদিন, সেই জন্য ওর একটু ঘাটতি হয়েছে ওজন টোজন নিয়ে, তো এটাই ওর সমস্যা, আর কোনো সমস্যা নেই, ও সুস্থ। আমি তখন বললাম যে এই ডক্টর যে বলেছে, ওই ডক্টর এই কথা বলেছে, বলে না কোনো সমস্যা নেই, ও সুস্থ, ওর কোনো অসুবিধা নেই। তো বড় মার আশীর্বাদে এখন আমার বাচ্চা সুস্থ আছে, স্বাভাবিক আছে। এটাই, দিতে পারিনি ব্রেস্ট মিল্কে, একটু আধটু 1 মাস 1.5 মাস একটু আধটু খেয়েছে, এটাই যা। এটাই আমার মানে
আমি ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারি না, আর এটা আজীবন ভোলার নয়। তো এটাই আমার জার্নি, এটাই মানে মা হওয়া এতটা সহজ নয়, এটা আমি বুঝে গেছি। ব্যাস, বলতে চাইনি, তাও কমেন্ট করেছিল, তাই আজকে সমস্ত ঘটনাটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এইটুকুই।